গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল। আমি মিঠুন চৌধুরী। আজকে তোমাদের সঙ্গে আমরা ভারত তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠনের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যা মূলত আমরা জেনারেল স্টাডিজ হিসেবে আমরা পড়াশোনা করব। সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, তাই প্রত্যেকটি কোশ্চেন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি আজকের ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন, এখানে একটা ম্যাচিং দেওয়া রয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2 এর সঙ্গে। কতগুলো নাম রয়েছে যে সমস্ত নামগুলো আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে খ্যাতিসম্পন্ন। আমরা ফার্স্ট যদি দেখি, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম; ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম; ইউএনআইডিও, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন; ইউপিইউ, ইউনাইটেড পোস্টাল ইউনিয়ন। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, যাদের সদর দপ্তর কোথায় রয়েছে তার পাশাপাশি দেওয়া রয়েছে। ফার্স্ট দেখো, নাইরোবি, ভিয়েনা, বার্ন, নিউ ইয়র্ক। আমরা অনেকেই হয়তো ওপরের দুটো সম্পর্কে অনেক জানি, কিন্তু নিচের দুটো কিন্তু আমাদের কাছে আজকে একেবারে নতুন রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখে নেই, মিলিয়ে নেই কোনটা কার সঙ্গে। ইউএনডিপি, যেটা কিনা আমাদের হলো গিয়ে একেবারে ইউএনডিপি নিউ ইয়র্কের সঙ্গে রয়েছে। তাহলে ইউএনডিপি নিউ ইয়র্ক, যার সদর দপ্তর। তারপরে ইউএনইপি, যার সদর দপ্তর রয়েছে নাইরোবি, ইউএনইপি। ইউএনআইডিও, যার সদর দপ্তর ভিয়েনা, এবং ইউপিইউ, যেটা ইউনিয়ন পোস্টাল ইউনিয়ন, যেটা হলো গিয়ে বার্ন। তাহলে আমরা যদি মেলাই, তাহলে দেখবো এখানে কি হচ্ছে, ইউএনডিপি যেটা কিনা একেবারে নিউ ইয়র্ক, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে; ইউএনইপি নাইরোবিতে অবস্থিত; ইউএনডিআইও ভিয়েনাতে অবস্থিত, অস্ট্রিয়ার রাজধানী; ইউপিইউ সেটা হলো গিয়ে সুইজারল্যান্ডের বার্ন। তাহলে অপশান কোনটা হচ্ছে, সেটা হচ্ছে হলো গিয়ে অপশান বি। অপশান বি হলো গিয়ে এর রাইট অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই, এখানে কিন্তু 4টে কোশ্চেন এখান থেকে তৈরি হচ্ছে একটা ছক থেকে। পরে কোশ্চেনে চলে যাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? অপশানগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সার কি হবে? দেরাদুন। আমাদের যে উত্তরাখণ্ড রাজ্য রয়েছে, উত্তরাখণ্ডের রাজধানী হলো গিয়ে দেরাদুন, সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অবস্থিত। পরে কোশ্চেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? লখনৌ, দার্জিলিং, কলকাতা, ওট্টাকাম্মান্ডে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? কলকাতা। আমাদের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। নেক্সট, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এনসিএল কোথায় অবস্থিত? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এনসিএল কোথায় অবস্থিত? তাহলে সেটা কি হবে? পুনেতে। পুনে কোন জায়গায় অবস্থিত? আমাদের মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর পুনে, এখানে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এনসিএল অবস্থিত। এখানে কিন্তু অনেক সময় এনসিএল এর ফুল ফর্ম আসতে পারে, আবার এনসিএল এর সদর দপ্তর কোথায় আছে সেটাও কিন্তু এক্সামে আসতে পারে। পরে কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে? ইউনেস্কো বিভিন্ন রকমের মাপকাঠি রেখে বিভিন্ন জায়গাকে কিন্তু ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। তাহলে নিচের কোন জায়গাটা ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে? সেটা হলো গিয়ে সুন্দরবন জাতীয় উদ্যান। এই সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা কিনা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নামেও পরিচিত, সেটা ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে যুক্ত। তাহলে নাবার্ড কোন ক্ষেত্রের সঙ্গে কাজ করে? শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, না রেলের উন্নয়ন? তাহলে নাবার্ড যে ক্ষেত্রে কাজ করে সেটা হলো গিয়ে গ্রামের উন্নয়ন। গ্রামের উন্নয়নের ক্ষেত্রে নাবার্ড সংস্থাটি সবসময় কাজ করে চলেছে। শিল্পের জন্য ঋণ দান করে কারা? আমরা কিছু ব্যাংক দেখি যারা কিনা কৃষির ক্ষেত্রে ঋণ দেয়, কিছু ব্যাংক আছে যারা শিল্পক্ষেত্রে ঋণ দেয়, কিছু ব্যাংক আছে যারা পাবলিককে মূলত সার্ভিস দেয়। তাহলে এখানে বলছে শিল্পের ক্ষেত্রে ঋণ প্রদান করে কারা? এখানে যে সমস্ত ব্যাংকগুলোর নাম দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে সবকটি। উপরের এই 3টে ব্যাংকই কিন্তু শিল্পের ক্ষেত্রে কিন্তু ঋণ প্রদান করে। পরে কোশ্চেনে চলে যাই। কৃষি ঋণের অ্যাপেক্স ব্যাংক হলো। তাহলে কৃষির ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম শিল্পের ক্ষেত্রে কারা ঋণ দেয়, তার মধ্যে আইডিবিআই ছিল, আইসিআইসিআই ব্যাংক ছিল, এরকম করে। এবার কৃষি ক্ষেত্রে দেখো, আরবিআই, এসবিআই, নাবার্ড, বিওসি। আমরা একটু আগে পেয়েছিলাম নাবার্ড কোন ক্ষেত্রে কাজ করে, সেটা হলো গিয়ে গ্রামের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে কৃষি মূলত কাদের ভিত্তি? সেটা হলো গিয়ে গ্রামের ভিত্তি কাজ হলো গিয়ে কৃষি।
তাহলে নাবার্ড এখানে হবে কৃষি ঋণের ক্ষেত্রে কে দেয়? নাবার্ড। নাবার্ড কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হিসেবে কাজ করে। ভারতের এক্সিম ব্যাংক কাজ করে কোন ক্ষেত্রে? ভারতের চাষিদের জন্য, ভারতের শিল্প শ্রমিকদের জন্য, ভারতের আমদানি রপ্তানির জন্য, না ভারতের সংসদ সদস্যদের জন্য? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভারতের আমদানি রপ্তানির ওপর কাজ করে কারা? ভারতের এক্সিম ব্যাংক। ভারতের আমদানি এবং রপ্তানি দ্রব্য যে সমস্ত কাজকর্মগুলো হয় তাদের মাধ্যমেই সম্পন্ন হয়। দক্ষিণ পূর্ব বাণিজ্য সহায়তাকারী চুক্তি কোনটি? দক্ষিণ পূর্ব বাণিজ্য বলতে আমরা ভারতবর্ষকে কেন্দ্র করে তার দক্ষিণ পূর্ব এশিয়া বলে যে জায়গাটা পরিচিত, তাদের সঙ্গে বিভিন্ন রকমের যে বাণিজ্য চুক্তি হয় সেটা একটা সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়। তার মধ্যে আমরা অনেক কটা নাম শুনেছি, সাপটা, এশিয়ান, সার্ক। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে সার্ক নেই, তারপরে আছে এশিয়ান। এই এশিয়ান সংস্থার মাধ্যমে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব যে বাণিজ্য সহায়তাকারী একটা চুক্তি সম্পন্ন হয়েছে। পরে কোশ্চেনে চলে যাই, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক সিটি, নাইরোবি। তাহলে ইউনিসেফ এটা কোথায় কাজ করে? মূলত এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটি, সেখানে কিন্তু ইউনিসেফের সদর দপ্তর রয়েছে। বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতার সাথে নিচের কোন সংস্থাটি যুক্ত? আমাদের সারা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশ বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকে, তাহলে এই ঋণ প্রদান করে কোন সংস্থা? সেটার জন্য কিন্তু আমাদের বিশ্বের যে ব্যাংক রয়েছে, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড খুব স্বল্প সুদের হারে আমাদের বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ প্রদান করে থাকে, যেখান থেকে কিন্তু আর্থিক সহযোগিতা বিভিন্ন দেশ নিয়ে থাকে। পরে কোশ্চেনে চলে যাই, নিচের কোন সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? HRW, NASA, ICAR, NPK। তাহলে এখানে কোনটা হবে? HRW, হিউম্যান রাইটস ওয়াচ। এই হিউম্যান রাইটস ওয়াচ যা কিনা 1997 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে হিউম্যান রাইটস ওয়াচ এটা বিশ্বের অনেক দেশে একসঙ্গে কর্মরত অবস্থায় রয়েছে। মূলত যে সমস্ত ডিনামাইটগুলো রয়েছে সেই সমস্তগুলো যাতে পাঠানো থেকে বিরত থাকা যায়, তা সেই সম্পর্কিত যে কর্ম রয়েছে সেটা হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে সম্পন্ন হওয়ার জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শান্তিতে। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? আমাদের ভারত সরকার 2015 সালে, আমাদের ভারত সরকার 2015 সালে মূলত এই বেটি বাঁচাও এবং বেটি পড়াও কর্মসূচি নিয়েছিল। কেন? আমাদের ভারতবর্ষ যে নারী শক্তি আছে সেই নারী শক্তি যাতে পুরো দমে তাদের নিজেদের কাজকর্ম করতে পারে এবং তারা যাতে খুব ছোটোবেলা থেকে পারদর্শী হয়ে থাকে, তাদেরকে একটা স্তর পর্যন্ত পড়াশোনা করানো হয়, করে কিন্তু তাদেরকে যোগ্য করে তোলা হয় যাতে আমাদের দেশের বিভিন্ন কাজে তারা লিপ্ত হতে পারে। তাহলে এই বেটি বাঁচাও বেটি পড়াও সেটা কিন্তু আমাদের ভারত সরকারের 2015 সালে একটা গৃহীত কর্মসূচি ছিল। আন্তর্জাতিক আইন কানুন ও নিয়মাবলী কার্যকর করে কোন সংস্থা? সারা পৃথিবীব্যাপী যে সমস্ত নিয়ম কানুনগুলো চলে সেগুলো আমরা মূলত দেখেছি আমাদের পৃথিবীর মধ্যে যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে সেই দুটো বিশ্বযুদ্ধের মধ্যে সেকেন্ড যে ওয়ার্ল্ড ওয়ার ছিল সেটা 1945 সালে সমাপ্ত হয়। সেই সমাপ্ত হওয়ার পরেই সারা বিশ্বের মানুষ বুঝেছিল যে একটা এমন একটা সংস্থার দরকার যেই সংস্থা সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোকে একত্রিতভাবে নিয়ে চলতে পারবে বা যে কোনো কিছুতে তারা যোগদান করতে পারবে। তাহলে তখন কিন্তু যে গঠনটা হয়েছিল সেটা ছিল ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। 1945 সালে ইউএনওর জন্ম হয়েছিল। তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক আইন কানুন ও নিয়মাবলী কার্যকর করতে সক্ষম। পরে কোশ্চেনে চলে যাই, নিচের কোন সংস্থাটি রেড ডাটা বুক প্রকাশ করে? রেড ডাটা বুক কোনগুলো? যে সমস্ত প্রাণীগুলো মোটামুটি বিপন্নপন্ন প্রাণী রয়েছে বা যারা বিলুপ্ত হতে চলেছে তাদের নিয়ে যে বইপত্র প্রকাশিত হয় সেটা হলো গিয়ে রেড ডাটা বুক। তাহলে এটা কার আন্ডার হয়? সেটা হলো IUCN। IUCN মূলত হলো গিয়ে এই রেড ডাটা বুক প্রকাশ করে সারা বিশ্বব্যাপী। পরে কোশ্চেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের উদ্দেশ্য কি? আমাদের ভারতবর্ষের ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে উজ্জ্বলা প্রকল্প রয়েছে তার উদ্দেশ্য কি ছিল? তাহলে অ্যান্সার কি হবে? এখানে হবে BPL মহিলাদের বিনামূল্যে LPG বিতরণ। যারা আমাদের দরিদ্র সীমা বা দারিদ্র সীমার নিচে রয়েছে সেই সমস্ত পরিবারের মহিলারা, যাতে আগে আমরা দেখতাম প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে মা কাকিমা যারা ছিলেন ভীষণ পরিমাণে কষ্ট করে রান্না করত, সেটা আমাদের প্রধানমন্ত্রীর খুব কষ্টের বিষয় হয়েছিল। তার জন্য তিনি কি করেছিলেন, যারা
দরিদ্র মানুষ ছিল তাদের জন্য, বিপিএল মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি বিতরণ করা হয়েছিল। তাহলে এটাই ছিল উজ্জ্বলা প্রকল্প। তাহলে পরীক্ষার সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে পারে যে উজ্জ্বলা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত, সেটা হলো গিয়ে এলপিজি বিতরণের সঙ্গে। কাদের এলপিজি বিতরণ করা হয়, সেটা হলো গিয়ে বিপিএল শ্রেণীতে যারা রয়েছে সেই সমস্ত পরিবারের মহিলাদেরকে প্রদান করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংস্থাটি টোপোশিট তৈরি করে? ন্যাটমো, অ্যাটলাস, এসওআই, ইউএনও। তাহলে এখানে টোপোশিট ম্যাপ কি জিনিস? আমরা যে সমস্ত জায়গাতে বসবাস করি, যে সমস্ত জায়গার পুঙ্খানুপুঙ্খ যে জিনিসগুলো রয়েছে, তাতে বাড়িঘর হতে পারে, কোনো অফিস আদালত হতে পারে, কোনো থানা হতে পারে, বিডিও অফিস হতে পারে, এই যাবতীয় যে জায়গাগুলো আছে কোথায় কোথায় অবস্থিত, কত ডিগ্রি তার অক্ষাংশ, দ্রাঘিমা, এই সমস্ত জিনিসগুলো যে ম্যাপের মধ্যে তোলা থাকে সেটা ছিল টোপোশিট ম্যাপ। তাহলে এই টোপোশিট ম্যাপ কিন্তু প্রকাশ করে এসওয়াই, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের কিন্তু টোপোশিট ম্যাপগুলো প্রকাশ পায়। পরে কোশ্চেনে চলে যাই, ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে 1948, 1949, 1950, 1951। তাহলে অ্যান্সার কী হবে? 1949। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা ছিল মূলত 4 এপ্রিল, এখানে কিন্তু নেই কিন্তু কত তারিখে, তাহলে এটা একটু মাথায় রাখবে। 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল যদি বলে? ন্যাটোর যেটা ওয়াশিংটন, আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসি, সেই ওয়াশিংটন ডিসিতে কিন্তু ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। ন্যাটো নিয়ে অবশ্যই তোমরা একটুখানি পড়াশোনা করে নেবে। নেক্সট কোশ্চেন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি। তাহলে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে। পরে কোশ্চেনে চলে যাই, এআই এর পুরো নাম কি? এআই এর এখানে যে 4টে অপশান রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে এআই নির্ধারিত হবে। এটা হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এআই এর সম্পূর্ণ নাম কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে কোশ্চেনে চলে যাই, শ্যাম পিত্রদা কোন সংস্থার চেয়ারম্যান ছিল? HRW, NASA, NKC বা ICAR। তোমরা অনেকেই হয়তো শ্যাম পিত্রদার নাম শুনেছ। মূলত আমাদের যে কংগ্রেস সরকার রয়েছে, কংগ্রেসের যে দল রয়েছে, সেই কংগ্রেস দলের সঙ্গে মূলত শ্যাম পিত্রদা জড়িত ছিল বা এখনও আছেন হয়তো। তিনি NKC, এই NKC বলে যেই সংস্থাটা ছিল, এই সংস্থার চেয়ারম্যান ছিলেন। NKC কি জিনিস? এটা হলো কি ন্যাশনাল নলেজ কমিশন। ন্যাশনাল যে নলেজ কমিশন ছিল, সেই নলেজ কমিশনের যে সংস্থার চেয়ারম্যান রয়েছে, সেই সংস্থার চেয়ারম্যান ছিলেন হলো গিয়ে শ্যাম পিত্রদা। তাহলে ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান ছিলেন হলো গিয়ে শ্যাম পিত্রদা। পরের কোশ্চেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি কবে চালু হয়? মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? এটা হয়েছিল 2014 সালের 26শে সেপ্টেম্বর। 2014 সালের 26শে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া চালু করা হয়। কেন চালু করা হয়েছিল? আমাদের ভারত সরকার মনে করেছিল যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত যুব সম্প্রদায় রয়েছে, সেই যুবা সম্প্রদায়কে যাতে নতুন নতুন কোনো কিছুর মাধ্যমে তাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে এবং আরও কিছু মানুষকে বিভিন্ন কর্মে নিয়োজিত করতে পারে, তার জন্য কিন্তু আমাদের এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই, ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? আমরা একটু আগে ন্যাটো পেয়েছিলাম, যে ন্যাটো কিন্তু যার সদর দপ্তর কোথায় ছিল? ওয়াশিংটন ডিসিতে। এই ন্যাটোর বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে সদস্য দেশ চেঞ্জ হয়, তাহলে যদি আসে বর্তমানে সদস্য দেশের সংখ্যা কত, সেটা হবে 32, 32। তাহলে ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 32। নেক্সট, OECD সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? OECD সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে OECD কি জিনিস? অর্গানাইজেশন ফর ইকোনমিক্যাল কোঅপারেশন। অর্গানাইজেশন ফর ইকোনমিক্যাল কোঅপারেশন, OECD। OECD সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল 1948 সালে। তাহলে এই সংস্থাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল OECD সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তাহলে আজকের জন্য আমাদের জেনারেল স্টাডিজে 25টি কোশ্চেন এই পর্যন্তই। আমরা খুব অতি সত্বর আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো।